হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেম মিস্ট্রি উইথ ডিবি স্যার। আজকে আমাদের আলোচ্য বিষয় পদার্থের গ্যাসীয় অবস্থা। তোমরা পদার্থের তিনটে অবস্থা সম্পর্কে জানো: কঠিন, তরল এবং গ্যাসীয়। এই গ্যাসীয় অবস্থাটা তোমাদের ক্লাস ইলেভেনে যারা পড়ছো বা ক্লাস ইলেভেনে ফিজিক্যাল কেমিস্ট্রি ভৌত রসায়নের একটা চ্যাপ্টার। আজকে এই যে গ্যাসীয় অবস্থাতে আমরা যে জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো, বিভিন্ন প্রকার আন্তরাণবিক আকর্ষণ বল এবং তাদের প্রকৃতিটা কেমন সেটা নিয়ে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মানটা আমরা কিভাবে গণনা করব সেটা নিয়ে, বিভিন্ন গ্যাস ল, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের চাপের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এইগুলো নিয়ে কথাবার্তা বলবো। তাহলে চলো শুরু করি আজকের লেকচারটা। লেকচার 1 আজকে, ক্লাস 11, পদার্থের গ্যাসীয় অবস্থা। দেখো, পদার্থের তিনটে অবস্থা হয়, ঠিক আছে? সাধারণ উষ্ণতার চাপে কোনো একটা পদার্থ কোন ভৌত অবস্থায় থাকবে, কঠিন, তরল না গ্যাসীয়, সেটা কিন্তু নির্ভর করে তাদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের উপর। আবার আমরা দেখি একই পদার্থও কিন্তু বিভিন্ন অবস্থায় থাকতে পারে, বিভিন্ন ভৌত অবস্থায় থাকতে পারে। যেমন জল, বরফ সেটা কঠিন অবস্থা, জলীয় বাষ্প সেটা গ্যাসীয় অবস্থা, ভেপার স্টেট। এবার এইগুলো কেন হয়? একই পদার্থ বিভিন্ন ভৌত অবস্থায় থাকে কেন? আমরা পদার্থের গতীয় আণবিক যে তত্ত্ব আছে, সেই গতীয় আণবিক তত্ত্ব অনুসারে জানি যে কোনো পদার্থই কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। সেই কণাগুলো হতে পারে অণু, পরমাণু বা আয়ন, ঠিক আছে? এবার এই যে কণাগুলো, এই কণাগুলোর মধ্যে কিন্তু আকর্ষণ বল ক্রিয়া করে, ঠিক আছে? যে আকর্ষণ বলগুলো ক্রিয়া করে, সেই আকর্ষণ বলগুলোকে আমরা বলি আন্তর আণবিক আকর্ষণ বল। এই আন্তর আণবিক আকর্ষণ বল পদার্থের কণাগুলির মধ্যে ক্রিয়া করছে বলেই এই আন্তরাণবিক আকর্ষণ বল চাই কণাগুলোকে কাছাকাছি আনতে, অর্থাৎ কণাগুলোকে পরস্পরের কাছাকাছি আনতে বা পরস্পরের সঙ্গে আবদ্ধ করতে সাহায্য করে এই আন্তর আণবিক আকর্ষণ বল। আবার এই যে কণাগুলির গতির জন্য তাদের মধ্যে একটা তাপীয় শক্তির উদ্ভব হয়, ঠিক আছে? এই তাপীয় শক্তি অর্থাৎ উষ্ণতার দরুন কোনো একটা কণা যে শক্তির অধিকারী হয় তাকে আমরা বলি তাপীয় শক্তি। এই তাপীয় শক্তি কণাগুলোকে দূরে বা বিচ্ছিন্ন করতে সাহায্য করে কণাগুলিকে, অর্থাৎ কণাগুলিকে পরস্পরের থেকে দূরে যেতে এবং বা পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে সাহায্য করে তাপীয় শক্তি। এই দুটো বল বিপরীত অভিমুখী, ঠিক আছে? আন্তরাণবিক আকর্ষণ বল কণাগুলিকে কাছে আনতে সাহায্য করে, আর তাপীয় শক্তি কণাগুলিকে দূরে যেতে সাহায্য করে। দেখো এইখানে একটা দেখানো হয়েছে, আন্তরাণবিক আকর্ষণ বল যত বৃদ্ধি পাবে তত কিন্তু সে গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিনের দিকে, ভৌত অবস্থার দিকে যাবে। একই রকম ভাবে তাপীয় শক্তি যত বৃদ্ধি পাবে তত কিন্তু সে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, এই দিকে যাবে। এই যে দেখানো হয়েছে। দেখো আমি একটু সিম্পলি বলি, তোমরা জানো কঠিনের নির্দিষ্ট আকার আয়তন 2 আছে, আর গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট আকার আয়তন কিছুই নেই, তাই তো? তাহলে এইটা যদি আমরা এই যে দুই প্রকার বল, একটা তাপীয় শক্তি এবং একটা আন্তরাণবিক আকর্ষণ বল, এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে হয়, সেটা আমরা একটু বোঝাবো ছোট্ট করে। তাপীয় শক্তিটা কি বললাম? অণু বা পরমাণুর গতির ফলে বস্তুতে তাপীয় শক্তির উদ্ভব হয়, ঠিক আছে? মানে বেসিক্যালি কণাগুলির এই যে তাপীয় শক্তি উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ উষ্ণতা বাড়লেই তাপীয় শক্তি বাড়ে এবং এই তাপীয় শক্তির জন্যই কণাগুলি পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দূরে চলে যায়, ঠিক আছে? আর আন্তরাণবিক আকর্ষণ বল, আন্তরাণবিক বল যেটা, সেটা আকর্ষণ হয়, বিকর্ষণ হয়, কিন্তু আমরা বেসিক্যালি এখানে আকর্ষণ বলের কথা বলবো, ঠিক আছে? এই আন্তরাণবিক আকর্ষণ বল কণাগুলোকে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, তাই তো? যখন ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা আকর্ষণ বলটা থার্মাল এনার্জি তাপীয় শক্তির থেকে বেশি হবে, তখন কি হবে? কণাগুলো কাছাকাছি থাকবে, তাই তো? এরকম কাছাকাছি থাকবে, সেই জন্য দেখবে তাদের নির্দিষ্ট আকার এবং আয়তন 2 থাকবে, এরকম একটা ব্যাপার, যেটা সলিড স্টেটে চলে যাবে তখন তারা, ঠিক আছে? কণাগুলো তখন সলিড স্টেটে চলে যাবে, সলিড। আর যখন
উল্টোটা হবে, থার্মাল এনার্জিটা বেশি হয়ে যাবে, অর্থাৎ থার্মাল এনার্জিটা ডোমিনেট করবে ওভার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। তখন কিন্তু আমরা দেখতে পাবো কণাগুলো কিন্তু পরস্পরের থেকে দূরে যাওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে। সেই জন্য গ্যাসের একটা ধর্ম আছে, তোমরা জানো, ফুগাসিটি ধর্ম বা ব্যাপন ধর্ম। তাহলে এইটা হচ্ছে গ্যাস। তাহলে গ্যাসের ক্ষেত্রে এই রকমটা হয়। তাহলে আমাদের ক্লাস 11-এ যেটা আছে সেটা গ্যাস আছে, তাই তো? এবার যে বিভিন্ন তাপীয় শক্তি সম্পর্কে তো আর তেমন কিছু জানার নেই। তাপীয় উষ্ণতা বাড়লে তাপীয় শক্তিটা বৃদ্ধি পায়, এইটা মনে রাখলেই হবে। অর্থাৎ উষ্ণতার দরুন যে শক্তির অধিকারী হয় সেটাই তাপীয় শক্তি। এই তাপীয় শক্তি কণাগুলোকে পরস্পরের থেকে বিচ্ছিন্ন করতে সাহায্য করে, অর্থাৎ পরস্পরের থেকে দূরে যেতে সাহায্য করে। আর আন্তরাণবিক যে বল, সেই আন্তরাণবিক ইন্টারমলিকুলার ফোর্স দু রকম হয়, আকর্ষণ বিকর্ষণ। আমরা এখানে বেসিক্যালি আকর্ষণ বল সম্পর্কেই বলবো। বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস এই আন্তরাণবিক আকর্ষণ বলের সাহায্যে যে ভ্যান ডার ওয়ালস যে বাস্তব গ্যাস, ঠিক আছে, ভ্যান ডার ওয়ালস সমীকরণ মেনে চলে। আমরা পরবর্তীতে পড়াবো, এই চ্যাপ্টারেই পড়াবো ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। সে বাস্তব গ্যাসগুলো দেখা যায় আদর্শ আচরণ থেকে বিচ্যুতি হয়। তাহলে আদর্শ আচরণ থেকে বিচ্যুতি হচ্ছে কেন? আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, কিন্তু বাস্তবের যে গ্যাসগুলো তাদের ক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ বলটা থাকে। সেই জন্য দেখা যায় যে এই আকর্ষণ বল থাকার জন্য আমরা বাস্তবের কিছু গ্যাস আছে যাদেরকে তরলীকরণ করতে পারি, তাই তো? এই আকর্ষণ বলে, এই আন্তরাণবিক আকর্ষণ বলের কিন্তু অপর একটা নাম আছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন অনেকে বলে। এই যে আন্তরাণবিক আকর্ষণ বল, এটা হচ্ছে নন বন্ডিং ইন্টারঅ্যাকশন, ঠিক আছে, নন বন্ডিং অ্যাট্রাকশন আমরা বলি বেসিক্যালি। তোমরা সমযোজী, আয়নীয়, অসমযোজী এইসব পড়বে। তারপরেও একটা নন বন্ডিং কিছু ফোর্স থাকে যেগুলোকে আমরা বলছি আন্তরাণবিক আকর্ষণ বল, যে আকর্ষণ বলটা ক্রিয়া করছে। এখানে আমি আবারও বলছি, আকর্ষণ বল শুধু নয়, বিকর্ষণ বলও হতে পারে, কিন্তু আমরা বিকর্ষণ বলে ইন্টারেস্টেড নয়, আমরা আকর্ষণ বলে ইন্টারেস্টেড। এই যে আকর্ষণ বলগুলোর বিভিন্ন রকম হয়। এই যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, বিভিন্ন প্রকারের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন হয়, যেমন ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন, যেটাকে আমরা আরেক রকমও বলতে পারি ডিসপারশন বল বা লন্ডন বল। এইখানে দেখানো হয়েছে, দেখো, আমি বলবো এটা কাদের ক্ষেত্রে দেখানো যায়, এইটার প্রকৃতি কেমন। আচ্ছা, এইটা ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন এর জন্য হয়। তাৎক্ষণিক আহিত ডাইপোল যে ইন্টারঅ্যাকশন, সেটা আমরা বলছি ডিসপারশন বা লন্ডন ফোর্স। আর একটা ডাইপোল ইন্টারঅ্যাকশন, ডাইপোল যে ফোর্স, দ্বিমেরু বল, ডাইপোল আকর্ষণ বল, দ্বিমেরু আকর্ষণ বল। আর দ্বিমেরু আবিষ্ট দ্বিমেরু ডাইপোল ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। আর একটা স্পেশাল টাইপের আছে হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে, যে ভ্যান ডার ওয়ালস ফোর্স, হাইড্রোজেন বন্ডিং। সেই হাইড্রোজেন বন্ডিং সম্পর্কে আমরা কেমিক্যাল বন্ডিং এর ডিটেলসে জানবো। আমি ছোট্ট করে এখানে একটু বলে দেব, কিন্তু আমরা ডিটেলসে পড়বো কিন্তু কেমিক্যাল বন্ডিং এ সেখানে, ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে বেসিক্যালি এই তিনটে যে ফোর্স, সেই তিনটে ফোর্সটাকে একটু ডিটেলসে বলবো। দেখো, এই যে আণবিক আকর্ষণ বল আমরা বললাম তিন প্রকার এখানে, হাইড্রোজেন বন্ডিংটা বাদ দিয়ে, ঠিক আছে। লন্ডন বল আমরা ছোট্ট করে বলছি, ডাইপোল ফোর্স, আর একটা ডাইপোল ইনডিউসড ডাইপোল ফোর্স বা দ্বিমেরু আবিষ্ট দ্বিমেরু। এরা কি? দেখো, সমস্ত রকম ধ্রুবীয় এবং অধ্রুবীয় মলিকুলের ক্ষেত্রে এই লন্ডন বলটা সবার ক্ষেত্রেই ক্রিয়া করে। সেটা ধ্রুবীয় হতে পারে, অধ্রুবীয়। এবার ধ্রুবীয় অধ্রুবীয় ব্যাপারটা কি? ধরো আমি বললাম এ পরমাণু একটা ডাই অ্যাটমিক মলিকুল তৈরি করছে, সেটা হচ্ছে A2। তাহলে এই যে দুজনই এ হওয়ার জন্য এদের সমযোজী যৌগ তৈরি করলো, এবং এই সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড় এরা দুজনই এটা এ সমানভাবে ব্যবহার করবে দুজনই, অর্থাৎ সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড় দুজনই কিন্তু সমভাবে ব্যবহার করছে এখানে, তাই তো? তাহলে এদের ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানের যে ক্রিয়া কেন্দ্র, সেটা একই বিন্দুতে অবস্থান করে, তাই তো? তাই এরা হয় নন পোলার। এরা হচ্ছে কি? নন পোলার, অধ্রুবীয়। আর পোলার আমি যদি বলি এ বি, যেখানে বি এর তড়িৎ ঋণাত্মকতা এ এর থেকে বেশি, তখন কি হবে? সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড়টা বি এর দিকে সরে যাবে, ফলে এটা
পার্শিয়ালি পজিটিভ চার্জ এবং বিটা পার্শিয়ালি নেগেটিভ চার্জ হবে, যার জন্য কি হবে, এখানে ইলেকট্রনের একটা সরণ হবে। ঠিক আছে, তাহলে একটা ডাইপোল তৈরি হবে, তাহলে এরা হলো পোলার, ধ্রুবীয়। তাহলে এই সমস্ত পোলার এবং নন পোলার মলিকুলের ক্ষেত্রেই কিন্তু লন্ডন ফোর্সটা ক্রিয়া করে। লন্ডন ফোর্সটা দেখো কি, লন্ডন ফোর্সটা দেখো, নন পোলার যদি আমরা স্পেশালি নন পোলার মলিকুলের কথা ভাবি, নন পোলার যারা যারা নন পোলার হয়, অধ্রুবীয় হয়, তাদের ক্ষেত্রে ওই যে কথাটা বললাম, ধনাত্মক আধানের ক্রিয়া কেন্দ্র এবং ঋণাত্মক আধানের যে ক্রিয়া কেন্দ্র, সেটা কিন্তু একই বিন্দুতে অবস্থান করে। কিন্তু একটা সাময়িক মুহূর্তের জন্য, একটা তাৎক্ষণিক মুহূর্তের জন্য কি হয়, এদের যে ঋণাত্মক আধান এবং ধনাত্মক আধানের ক্রিয়া কেন্দ্রের কিন্তু একটা সরণ ঘটে। ঠিক আছে, সামান্যতম সরণ হলেও ঘটে। সেটা কি জন্য হয়, ইনস্ট্যান্টেনিয়াসলি ইলেকট্রনের যে ইলেকট্রন ঘুরছে, তাই তো, তাহলে ধরো এই একটা পরমাণু আর একটা পরমাণু, এর ইলেকট্রনটা ঘুরছে। এবার এর ইলেকট্রনটা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই, আমি এইটার কথা বলছি, এখানে দেখো এই ঘোরাচ্ছি স্ক্রিনে, এই যে মলিকুলটা, এই যে পরমাণুটা, এই পরমাণুর ইলেকট্রন যখন এই প্রান্তে ঘোরার সময়, তখন তার থেকে দূরবর্তী প্রান্তে কি হবে, পজিটিভ কেন্দ্র তৈরি হবে, তাই তো, একটা সাময়িক মুহূর্তের জন্য, তাই তো। এবার এর এইটার জন্য এর অন্য একটা পরমাণু, বি পরমাণু, তার কিন্তু নিকটবর্তী প্রান্তে পজিটিভটা কেন্দ্রটা আবিষ্ট হবে, তাই তো। তাহলে এ নিজেই একটা নন পোলার, কিন্তু যেখানে ঋণাত্মক আধান এবং ধনাত্মক আধানের কেন্দ্রটা কিন্তু কি ছিল, একই পয়েন্টে ছিল, কিন্তু ইলেকট্রনের একটা নির্দিষ্ট পার্টিকুলার মুহূর্তে যদি আমরা দেখি, ইলেকট্রন মেঘের যে সামান্যতম সরণ হচ্ছে, ইলেকট্রনটা ঘুরছে, তার জন্য কি হচ্ছে, এই রকম একটা তাৎক্ষণিক দ্বিমেরু সহ এ পরমাণুর ইলেকট্রন ঘনত্ব ডান দিকে কিন্তু বেশি, তাই তো, ডান দিকে কিন্তু ইলেকট্রনের ঘনত্বটা বেশি এইরকম। আর এর ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার জন্য এখানে আয়িত হচ্ছে একটা দ্বিমেরু, দেখো এখানে নিকটবর্তী প্রান্তে অপোজিট চার্জ, তাহলে এইটা নেগেটিভ হলে এটা পজিটিভ, আর এখানে আবার নেগেটিভ। তাহলে এর মধ্যে এবার এখন যে ইন্টারঅ্যাকশনটা হবে, সেটাই কিন্তু ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন, অর্থাৎ ডিসপারশন বল বা লন্ডন ফোর্স। উল্টো জিনিসটাও হতে পারে, যেটা এরই অপোজিট জিনিসটা দেখানো হয়েছে এখানে। ইলেকট্রন যখন এই প্রান্তে থাকবে, তখন এইখানে পজিটিভ কেন্দ্র তৈরি হবে, তার জন্য এখানে নেগেটিভ প্রান্তটা আবিষ্ট হবে। তাহলে ইলেকট্রন মেঘের ঘনত্ব কিন্তু এর ক্ষেত্রে এ যে পরমাণু, এর ক্ষেত্রে কিন্তু বাম দিকে চলে গেল। ঠিক আছে, বাম দিকে ইলেকট্রনের ঘনত্বটা গেল। এটা কিন্তু তাৎক্ষণিক একটা সাময়িক, মানে কি বলবো আমি, একটা একটা পার্টিকুলার মুহূর্তের জন্য এরকম হয়, সেই জন্য এর নামের বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউসড ডাইপোল, ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন, অর্থাৎ তাৎক্ষণিক আয়িত ডাইপোল ইন্টারঅ্যাকশন। অর্থাৎ এখানে একটা তাৎক্ষণিকভাবে দ্বিমেরু তৈরি হচ্ছে, ধরো এ আর বি দুটো পরমাণু, দুজনই নন পোলার। ঠিক আছে, ইলেকট্রন মেঘের যে বিন্যাসটা, সেটা কিন্তু প্রতিসম বিন্যাস আছে, অর্থাৎ পজিটিভ আধান এবং নেগেটিভ আধানের কেন্দ্রের যে পয়েন্ট, সেটা একই। এখন কথা হলো, ইলেকট্রনের যে ইলেকট্রনটা ঘুরছে, তার জন্য কি হচ্ছে, একটা সাময়িকভাবে একটা তাৎক্ষণিক মুহূর্তে কি হবে, কোনো একটা দিকে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে সাময়িকভাবে, তার জন্য অন্য একটা পরমাণুকে সে কিন্তু আবিষ্ট করবে। তাহলে তার নিকটবর্তী প্রান্তে অপোজিট আধান তৈরি হবে সাময়িকভাবে একটা তাৎক্ষণিক মুহূর্তে। তাহলে তাই সেই যে পজিটিভ এবং নেগেটিভ পোল, তাদের মধ্যে যে ইন্টারঅ্যাকশন, সেটাকে আমরা বলছি ডিসপারশন বা লন্ডন বল। ঠিক আছে, এই লন্ডন বলটা কিন্তু এই কণাগুলোর দূরত্ব যদি, মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, কণাগুলোর মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে এই লন্ডন ফোর্সটা কিন্তু মাথায় রাখবে, লন্ডন বলটা পারমাণবিক ভর বা আণবিক ভর তার সঙ্গে সমানুপাতিক, আর এই যে তাদের মধ্যবর্তী দূরত্ব আর তার ষষ্ঠ ঘাতের ব্যস্ত আনুপাতিক, এটা কিন্তু মাথায় রাখবে লন্ডন ফোর্সটা। ঠিক আছে, যেমন দেখবে এই যে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এখানে ফ্লোরিন এবং ক্লোরিন এরা গ্যাস, ব্রোমিনটা লিকুইড তরল, আয়োডিনটা সাধারণ উষ্ণতায় সলিড। এটার কারণটা কি, অর্থাৎ সাধারণ উষ্ণতায় রুম টেম্পারেচারে ফ্লোরিন এবং ক্লোরিন গ্যাসিয়াস স্টেটে থাকে,
ব্রোমিনটা লিকুইড স্টেটে থাকে, আয়োডিনটা সলিড স্টেটে থাকে। তার কারণটা হচ্ছে যত আমরা ফ্লোরিন থেকে আয়োডিনের দিকে যাচ্ছি তত আণবিক ভর বৃদ্ধি পাচ্ছে। আণবিক ভর বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু তাদের মধ্যে যে ক্রিয়াশীল লন্ডন ফোর্স সেটা বৃদ্ধি পাচ্ছে। লন্ডন ফোর্স বৃদ্ধি পাওয়ার জন্য আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হবে? গ্যাস থেকে আন্তরাণবিক আকর্ষণ বলটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আন্তরাণবিক আকর্ষণ বল বৃদ্ধি পেলে সে গ্যাস থেকে একই রকম ভাবে যেটা বলছিলাম এখানে, আন্তরাণবিক আকর্ষণ বলের প্রাধান্যটা বৃদ্ধি পেলে কি হবে? গ্যাস থেকে সে কঠিনের দিকে যাবে, তাই তো? সেই জন্য দেখো এইখানে এই যে ক্লোরিন এরা গ্যাসিয়াস স্টেটে, আর ব্রোমিনটা তরল স্টেটে, আর আয়োডিনটা কঠিন স্টেটে রুম টেম্পারেচারে থাকছে। এইটার জন্যই কিন্তু, ঠিক আছে? বোঝা গেল। আরেকটা যেটা দ্বিমেরু আকর্ষণ বল বা ডাইপোল আকর্ষণ বল, এটা কিন্তু সবসময় ধ্রুবীয় মলিকুলগুলোর মধ্যে ক্রিয়াশীল হবে, ঠিক আছে? ধ্রুবীয় মলিকুলগুলোর মধ্যেই ক্রিয়াশীল হবে সবসময়। ধরো যাদের ক্ষেত্রে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে, যেমন HCl, এইখানে উদাহরণ দেওয়া হয়েছে HCl, পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে। এখানে HCl এর মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে ইলেকট্রনটা ক্লোরিনের দিকে শিফট করে যায়, ফলে ক্লোরিন নেগেটিভলি চার্জ হয়ে যায় আর হাইড্রোজেনটা পজিটিভলি চার্জড হয়ে যায় পার্শিয়ালি, তাই তো? এটা দ্বিমেরু, এর জন্য একটা তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়। এইবার এরকম দুটো অণু তারা যদি এরকম পাশাপাশি থাকে, দেখো এইটা পজিটিভ পোল, এটা নেগেটিভ পোল, আর আরেকটা পাশাপাশি অণু পজিটিভ পোল নেগেটিভ পোল, তাহলে এই যে নেগেটিভ পোল আর পজিটিভ পোলের মধ্যে পার্শিয়ালি যে পজিটিভ পোল আর নেগেটিভ পোলের মধ্যে ইন্টারাকশন, সেটাই হচ্ছে দ্বিমেরু আকর্ষণ বল। যেহেতু দ্বিমেরু বলা হচ্ছে, তাহলে অবশ্যই যে মলিকুলের মধ্যে ক্রিয়া করবে সেই মলিকুলগুলোর ক্ষেত্রে সেই মলিকুলগুলো অবশ্যই কি হবে? পোলার হবে। পোলার, মনে রাখবে, পোলার যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই যে দ্বিমেরু আকর্ষণ বলটা ক্রিয়া করে। আর দ্বিমেরু যে ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারাকশন, মানে একজন পোলার আর একজন নন পোলার। যে পোলার সে নন পোলার যে তাকে আবিষ্ট করবে, তাই তো? ধরো এই নন পোলার, এইবার এর যে পার্মানেন্ট ডাইপোল মোমেন্টটা আছে তার জন্য কি হবে? এখানে একটা দ্বিমেরু আবিষ্ট হবে, তাই তো? অধ্রুবীয় অণুতে দ্বিমেরু আবিষ্ট হবে, আবিষ্ট হওয়ার পরে এখানে একটা ইন্টারাকশন ক্রিয়া করবে, সেটা হচ্ছে ইনডিউসড ডাইপোল ইন্টারাকশন। আর হাইড্রোজেন বন্ডিংটা কি আমি একটু ছোট্ট করে বলে দিই। ধরো মানে কোনো একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকবে। এই এক্সটা বেসিক্যালি ফন মনে রাখবে, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ইন জেনারেল এই তিনজন। তাহলে এরা যুক্ত থাকলে কি হবে? সমযোজী বন্ধনের মাধ্যমে যদি যুক্ত থাকে, তাহলে এই রকম দুটো অণু পাশাপাশি, ধরো ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে এই ফন এদের বেশি, মানে এক্স এর বেশি, তাহলে এক্স ডেল মাইনাস, আর এটা হাইড্রোজেনটা ডেল প্লাস হবে, এক্স ডেল মাইনাস। তাহলে এই ডেল মাইনাস ডেল প্লাসের মধ্যে যে ইন্টারাকশন, সেটাই হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে হাইড্রোজেন। অর্থাৎ কোন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট? যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা অলরেডি হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, সেই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে হাইড্রোজেনের যে বন্ড তৈরি হয় তাকে আমরা বলি হাইড্রোজেন বন্ড। এটা শর্টে আমি বলে দিলাম, এটা ডিটেলসে আমরা পড়াবো কেমিক্যাল বন্ডিং এ, ঠিক আছে? এইরকম বিভিন্ন প্রকার কিন্তু ডাইপোল, কিন্তু এই রকম কিন্তু অনেক রকম আন্তঃনাণবিক আকর্ষণ বল হয়। এগুলো আরো একটা হয় আয়ন ডাইপোল আকর্ষণ বল, যেগুলো এক্ষুনি জানার দরকার নেই, এইগুলোই একটু পড়ে রাখবে। আমরা আকর্ষণ বল অর্থাৎ আন্তঃনাণবিক আকর্ষণ বল সম্পর্কে একটু ডিটেলসে বললাম। আর এবার আমরা চলে যাব বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বুঝি? 0°C উষ্ণতায় সমুদ্র পৃষ্ঠে 76 সেমি পারদস্তম্ভের চাপটাকে আমরা বলি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। 1 atm প্রেসার, এই 1 atm প্রেসারটাকে আমরা কিভাবে নির্ণয় করব? 1 atm প্রেসার সমান সমান কত, সেটা কি করে বের করব? দেখো তোমরা সবাই জানো P = H rho G, এই ফর্মুলা, যেখানে P টা চাপ, H টা গভীরতা, রো টা ঘনত্ব, আর G টা অভিকর্ষজ ত্বরণ। তাহলে 76 সেমি 1 atm মানে 76 সেমি পারদস্তম্ভের চাপ।
প্রেসার, তাই তো? তাহলে এই 76 সেমি পারদস্তম্ভে কতটা চাপ দেবে? পারদের ঘনত্ব তোমরা জানো, পারদের ক্ষেত্রে মার্কারির ক্ষেত্রে ঘনত্ব এত গ্রাম পার সেমি কিউব, 13.6 গ্রাম পার সেমি কিউব। অভিকর্ষজ ত্বরণের মান সিজিএস এ বললে 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? আর হাইটটা 76 সেমি। তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দাও, তাহলে 1 atm প্রেসার ইকুয়ালস টু কিন্তু বেরিয়ে যাবে 76 ইন্টু 13.6, এটা সেমি, এটা গ্রাম পার সেমি কিউব, এটা 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 76 ইন্টু 13.6 ইন্টু 981, 981, এই ভ্যালুটাকে গুণ করবে আর এখানে এককগুলোকে দেখবে কি হবে, গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টু দি পাওয়ার -2, তাই তো? এইটা মানে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, এইটা অ্যাকচুয়ালি ডাইন, ঠিক আছে? তাহলে এইটাকে ক্যালকুলেট করে দেখবে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেমি স্কোয়ার। মনে রাখবে 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে 1 নিউটন পার মিটার স্কোয়ার 10 ডাইন পার সেমি স্কোয়ার, এটা সেমি, হ্যাঁ, তাই তো? তাহলে এইখানে আমরা 1 atm প্রেসার মানে কি লিখতে পারি, 1 atm প্রেসার 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। আবার মনে রাখবে 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে 1 পাস্কাল, তাই তো? তাহলে এটা 1 atm মানে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল, তাই তো? আমরা আলটিমেটলি বলতে পারি 1 atm প্রেসার মানে 1.013, এটা 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল, এটা 1 atm প্রেসারের মান, ঠিক আছে? এটা একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু এইভাবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ নির্ণয়, চাপের মান নির্ণয় করা হয়। এবার গ্যাসের যে ধর্ম, চাপ, উষ্ণতা, আয়তন, মোল সংখ্যা, এইগুলো নিয়েই কিন্তু আমরা বিভিন্ন গ্যাস ল, সেই গ্যাস ল গুলোকে পড়ার চেষ্টা করব। দেখো প্রথম যে গ্যাস ল সেটা তোমরা ক্লাস 10 লেভেলেই পড়ে ফেলেছো, বা যে কটা গ্যাস লর কথা বলবো সবই ক্লাস 10 লেভেলে পড়েছো। প্রথম গ্যাস লটা বয়েলের সূত্র, বয়েলস ল। দেখো বয়েলস ল কি বলছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা যদি বয়েলের সূত্রটাকে খুব ভালো করে পড়ি, সেইটা অনুযায়ী বলছে V proportional to 1/p যখন n ও t স্থির, তাই তো? এইটা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি PV equals to constant, এটা কি ধ্রুবক, PV equals to constant। এবার আমরা বলছি ধরো কোনো একটা গ্যাস প্রথমে P1 প্রেসারে, V1 তার আয়তন আছে, স্থির উষ্ণতায় T ফিক্স রেখে আমরা তার কোনো একটা ধরো প্রেসারটাকে চেঞ্জ করলাম, প্রেসারটা চেঞ্জ করে P2 করলাম, তাহলে সঙ্গে সঙ্গে আয়তনও চেঞ্জ হয়ে যাবে, তাই তো? তাহলে P2 V2 হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি এখানে P1 V1 equals to constant, এখানে P2 V2 equals to constant এই স্টেটে, তাহলে এটা স্টেট 1, এটা স্টেট 2, তাই তো? তাহলে P1 V1 equals to P2 V2 ধ্রুবক, অর্থাৎ P1 by P2 equals to P2 by, এই যে ফর্মুলা গুলো মনে রাখবে, তাই তো? P1 V1 equals to P2 V2 সবাই জানো, তাই তো? অর্থাৎ P1 প্রেসারে এবং V1 আয়তনে কোনো একটা গ্যাস ছিল, উষ্ণতা স্থির রেখে আমরা চাপের পরিবর্তন করলাম P1 থেকে P2, তাহলে আয়তন পরিবর্তিত হয়ে V2 হলো, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি P1 V1 equals to P2 V2, এটা বয়েলের সূত্র। অর্থাৎ স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এখানে একটু অন্যরকম ভাবে লেখা আছে, গ্যাসের চাপ ওই গ্যাসের আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক। আমরা একদম এক্স্যাক্টলি যদি বয়েলের সূত্রটা ভাবি, তাহলে বিবৃতিটা এইরকম হওয়া উচিত, এই যে এইখানে আয়তনটা আসবে, এইখানে চাপটা আসবে,
ঠিক আছে? এখানে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একটা গল্প আছে। যদি ডিটেলসে বলি, ভলিউমটা এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর প্রেশারটা ইন্ডিপেন্ডেন্ট। প্রেশার আমি যেমন দেব তেমন আয়তন হবে, আয়তন যেমন করব তেমন প্রেশার হবে বলাটা উচিত না। অ্যাকচুয়ালি বলা উচিত আমরা চাপ যেমন দেব তেমন অনুযায়ী আয়তন হবে। প্রেশারটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, স্বাধীন চলরাশি, আর ভলিউমটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, সেই অনুযায়ী গ্রাফটাই যে সমবৃত্তাকার নেচার হয়, চাপ বাড়ালে আয়তন কমে, ভি টাকে ওয়াই অ্যাক্সিস, পি টাকে এক্স অ্যাক্সিসে রাখা উচিত, ম্যাথমেটিক্যালি মোর কারেক্ট। এই যে সমপরাবৃত্তাকার নেচারটা হয়, সমপরাবৃত্তাকার সমপরাবৃত্তাকার নেচার, পি ভার্সেস ভি যে গ্রাফটা, তাই তো এখানে এই দেখানো হয়েছে পি ভার্সেস ভি এর গ্রাফ। উষ্ণতা দেখো 600 কেলভিন উষ্ণতায় চাপ আয়তন দুটোই বেশি, সেই রকম এইটা 200 কেলভিন, তাই তো। তাহলে উষ্ণতা ফিক্সড রেখে আমরা যদি কোনো একটা রেখা দেখো যাই, তত যত চাপ বাড়ছে তত আয়তন কমছে, অর্থাৎ এই সমপরাবৃত্তাকার নেচার হয় এটা। ঠিক আছে, অর্থাৎ পিভি, পি ভার্সেস ভি যে গ্রাফটা, পি ভার্সেস ভি প্লট, সেটা সমপরাবৃত্তাকার নেচার। কি নেচার? সমপরাবৃত্তাকার নেচার। ঠিক আছে, অর্থাৎ আমরা ম্যাথমেটিক্যালি যদি ভাবি y ইকুয়ালস টু এফ অফ এক্স, তাই তো, সেখানে আমরা এই যে বয়েলের যে বিবৃতি, গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় যখন টি এন ফিক্সড, তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি ভি ইজ দ্য ফাংশন অফ প্রেশার। তাই তো, তাই ভিটাকে ওয়াই অ্যাক্সিস এবং পিটাকে এক্স অ্যাক্সিস বরাবর রাখা উচিত, এবং যত চাপ যখন কম তখন আয়তন বেশি, তারপরে চাপ একটু কমালাম, আয়তন চাপ একটু বাড়ালাম, আয়তন একটু কমে যাবে, আবার চাপ বাড়ালাম, আয়তন আরো আরো কমে যাবে, চাপ আরো করলাম, বাড়িয়ে দিলাম, তাহলে আয়তন আরো কমবে। তাহলে এইভাবে এদেরকে জুড়ে দাও, দেখবে সমপরাবৃত্তাকার নেচার হবে। ঠিক আছে, সমপরাবৃত্তাকার নেচার, এই যে এখানে ভালো করে দেখানো আছে। অর্থাৎ উষ্ণতা ফিক্সড রেখে যত আমরা চাপ বাড়াবো তত আয়তন কমবে। ঠিক আছে, দেখো এখানে একটা অঙ্ক আছে, এই প্রবলেমসটা দেখবে তোমরা। ঘরের উষ্ণতায় একটু বেলুন হাইড্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ, চাপ 0.2 বার এর বেশি হলে বেলুনটি ফেটে যাবে। যদি একবার চাপে গ্যাসটি এত লিটার আয়তন দখল করে তবে বেলুনটিকে কত আয়তন পর্যন্ত প্রসারিত করা যাবে। একই একদম অঙ্কটাকে তোমরা পি অন ভি অন ফর্মুলা দিয়ে করবে, যেখানে প্রথম মানে বলছে একবার চাপে গ্যাসটি এত আয়তন দখল করে তবে কত আয়তন পর্যন্ত প্রসারিত করা যাবে। একবার চাপে এত আয়তন দখল করে, তাহলে চাপ বাড়ালে আয়তন কমে, সেই জিনিসটা একদম বয়েলের সূত্র, যেহেতু উষ্ণতা স্থির। ঠিক আছে, ঘরের উষ্ণতায় এক্সপেরিমেন্টটা করা হচ্ছে, তাহলে পি অন ভি অন ইকুয়ালস টু পি টু ভি টু, এই ফর্মুলাটা নেবে। প্রথম এটা পি অন এর মান 1 বার, আর এটা ভি অন এর মান, তাই তো। পি টুর মান দেওয়া আছে 0.2 বার, অর্থাৎ 0.2 বার, সেটা পি টু। তাহলে ভি টু কত হবে সেটা, তাহলে এইভাবে অঙ্কটা সলভ করবে। এবার দেখো বয়েলের সূত্রে বিভিন্ন আরো গ্রাফ হয়, সেই গ্রাফগুলো আমরা কিভাবে প্লট করব সেটা একটু দেখে নেব। দেখো প্রথমে তো আমি বললাম পি ভার্সেস ভি গ্রাফ, এবার আমরা আরেকটু অন্যরকম একটা গ্রাফের কথা বলবো, সেটা বলবো পিভি ভার্সেস পি এর গ্রাফটা। পিভি ভার্সেস পি এর গ্রাফটা কেমন হবে? দেখো পি আর পিভি, দেখো পিভি তো কনস্ট্যান্ট, সবসময় পিভি তো কনস্ট্যান্ট, তাহলে পিভি কনস্ট্যান্ট হলে আমরা প্রেশার যতই দিই না কেন পি ইন্টু ভি অবশ্যই কনস্ট্যান্ট হবে, তাহলে পি অক্ষের সমান্তরাল সরলরেখা পাবো আমরা, পি অক্ষের সমান্তরাল সরলরেখা, এরকম নেচারটা হবে, তাই তো। আচ্ছা, এবার যদি বলা হয় তোমাদের এই প্লটটা করো, যে পি স্কোয়ার ভির সাথে সরি পি ভি স্কোয়ার ভার্সেস ভি এর প্লট, তখন কি করবে? দেখো পিভি ইকুয়ালস টু তো কনস্ট্যান্ট, তাহলে আমরা উভয় দিকে যদি ভি গুণ করি, তাহলে পি ভি স্কোয়ার ইকুয়ালস টু কে ভি, তাহলে এই জিনিসটা, এইটা তো ওয়াই অ্যাক্সিস বরাবর রাখবো, এটা এক্স অ্যাক্সিস বরাবর রাখবো, তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স আকারে পড়ছে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, যেখানে কে টা এম ইকুয়ালস টু কে যেখানে, তাই তো। ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু পি ভি স্কোয়ার আর এক্স ইকুয়ালস টু ভি, তাহলে এই রকম গ্রাফটা কি রকম হবে?
তাহলে পি ভি স্কোয়ার ভার্সেস ভি এর প্লট y ইকুয়ালস টু মানে মূল বিন্দুগামী সরলরেখা যার নতিটা কে কনস্ট্যান্ট, যার নতিটা কিন্তু কনস্ট্যান্ট, এইরকম নেচার হবে। ঠিক আছে, এইরকম একটা নেচার হবে। আচ্ছা, এরপরে আরেকটা পরে লগ পি ভার্সেস লগ ভি এর প্লট। ঠিক আছে, এটা কেমন হবে দেখো, লগ পি ভার্সেস লগ ভি এর প্লট, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, উভয় দিকে লগ নিয়ে নাও, তাহলে লগ এর বেস 10 হয়, লগ পি ইন্টু ভি ইকুয়ালস টু লগ কে, তাহলে লগ এ ইন্টু বি মানে কি লগ এ প্লাস লগ বি, তাহলে লগ পি প্লাস লগ ভি হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু লগ কে। তাই তো, তাহলে লগ 10 log p equals to minus 1 into log v plus log k। তাহলে এইটাকে আমরা দেখতে পাচ্ছি y equals to mx plus c এর আকারে, যেখানে m টা নতি, সেই নতির মানটা এখানে -1, তাহলে m equals to এখানে -1, তোমরা সবাই জানো m equals to tan theta, তাই তো, তাহলে m equals to -1 অর্থাৎ tan theta equals to -1, ত্রিকোণমিতিক কনসেপ্ট খাটালে সেটা আমরা দেখাতে পারি থিটা ইকুয়ালস টু 135 ডিগ্রি, অর্থাৎ tan 135 এর মান কিন্তু 135 ডিগ্রি, অর্থাৎ tan 135 এর মান হচ্ছে -1, tan 135 এর মান -1 হয়, অর্থাৎ নতি এখানে -1, তাই তো, আর আনতি যে কোণটা অর্থাৎ নতি বা প্রবণতা সেটা -1, স্লোপটা -1, আর আনতি যে কোণটা তৈরি করছে সেটা 135 ডিগ্রি, অর্থাৎ এই রকম একটা নেচার হবে। দেখো স্লোপ নেগেটিভ, মনে রাখবে স্লোপ পজিটিভ মানে উন্নতি, স্লোপ নেগেটিভ মানে অবনতি, তার মানে এরকম নিচের দিকে নামবে। এই যে অ্যাঙ্গেলটা এটা 135 ডিগ্রি, এটা লগ ভিটাকে আমরা ওয়াই অ্যাক্সিস আর লগ ভিটাকে এক্স অ্যাক্সিসে রাখলাম। এই গ্রাফটা খুবই পড়ে, এই গ্রাফের এক্সপ্লানেশন গুলো মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে চার্লসের সূত্র, চার্লসের সূত্র তোমরা সবাই জানো, সেটা অলরেডি পড়েছো ছোটবেলায়। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয়, আয়তন বৃদ্ধি পায়, এবং উষ্ণতা হ্রাসের সাথে আয়তন হ্রাস পায়, এবং এই যে বৃদ্ধি বা হ্রাস এটা কিরকম ভাবে হবে, অর্থাৎ প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা থাকে তার 1/273 অংশ বৃদ্ধি পাবে, যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় আর যদি হ্রাস করা হয় তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে তার 1/273 অংশ হ্রাস পায়। তাই তো, তাহলে আমরা যদি বলি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন V0 আর T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন VT, তাহলে VT ইকুয়ালস টু কি হবে, V0 তো হবে প্লাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে প্লাস উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে কত T-0, মানে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে এখানে, তাই তো, তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করার জন্য কি হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা থাকে তার 1/273 অংশ বৃদ্ধি পাবে, যেহেতু উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে এখানে বলছি, তাই তো, তাহলে এই রকম সূত্রটা VT ইকুয়ালস টু V0 কমন গেলে 1 প্লাস T/273। তাহলে এর যদি আমরা প্লট করি, এর যদি প্লট অঙ্কন করি তাহলে আমরা কি পাবো, দেখো লক্ষ্য করো, ভিটিটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর রাখছি, অর্থাৎ টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন, আর ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতার মানটাকে এক্স অ্যাক্সিস বরাবর রাখছি। তাহলে এই যে সমীকরণটা, এই যে এইটা লক্ষ্য করো, ভিটি ইকুয়ালস টু V0 প্লাস V0 ইন্টু T/273, এইটা যদি টিটাকে যদি আমরা এক্স ধরি আর ভিটিটাকে ওয়াই ধরি, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু mx প্লাস c এর আকারে পড়ছে, অর্থাৎ পজিটিভ স্লোপ, যেখানে এমটা কি V0/273, দেখো তুলনা করো, দেখো V0/273 এটা হচ্ছে নতি, তাহলে একটা পজিটিভ স্লোপ পজিটিভ ইন্টারসেপ্ট, V0 যেহেতু পজিটিভ তাহলে এর মানটা পজিটিভ স্লোপ পজিটিভ ইন্টারসেপ্ট একটা সরলরেখা হবে। এবার এই সরলরেখাটাকে যদি বর্ধিত করি তাহলে একটা এক্স অ্যাক্সিসের উপর একটা জায়গায় এর মান ভিটির মান 0 হয় এক্স অ্যাক্সিসের উপর, তাহলে এইখানে ভিটিটা কত 0, তাহলে ভিটি 0 মানে এর করসপন্ডিং টেম্পারেচারের মান কত এখান থেকে পেয়ে যাবো, অর্থাৎ ভিটি 0 হবে যদি V0 ইন্টু 1 প্লাস T/273 ইকুয়ালস টু 0 হয়,
তার মানে এখান থেকে আমরা বলতে পারি 1 প্লাস টি বাই 273 ইকুয়ালস টু 0, কারণ ভি জিরো নট ইকুয়ালস টু 0, তাই তো? দুটো রাশির গুণফল 0 মানে একটা অবশ্যই 0 হবে, তাই তো? যে কোনো একটা, যেহেতু একজন নন জিরো তাহলে অন্যজন অবশ্যই 0, তাহলে 1 প্লাস টি বাই 273 0, তাহলে এখান থেকে আমরা বলতে পারি টি ইকুয়ালস টু মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? এখানে কিন্তু দেখবে বইতে অনেক সময় 273.15 লেখা থাকে, এটা এক্সাক্ট মানটা, হ্যাঁ 273ও ধরতে পারো, অসুবিধা নেই কিছু, ওটা এক্সাক্ট মানটা 273.15। ঠিক আছে? সূত্রের এখানে দেওয়া আছে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273.15। ঠিক আছে? তাহলে এইখানে যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারটা ইকুয়ালস টু মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেডকে পরম শূন্য উষ্ণতা বলা হয়, কারণ তোমরা জানো ক্যাপিটাল টি পরম স্কেলে উষ্ণতার মান, সেটা ইকুয়ালস টু ডিগ্রি সেন্টিগ্রেড স্কেল উষ্ণতার মান প্লাস 273, তাই তো? তাহলে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 0 কেলভিন, এটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। 0 কেলভিন এটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা। ঠিক আছে? যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে আমরা বলি পরম শূন্য উষ্ণতা, 0 কেলভিন। 0 কেলভিন। ঠিক আছে? আচ্ছা, এইবার এই অল্টারনেটিভ একটা ফর্ম, সেটা আমরা এখান থেকে দেখাতে পারি, সেটা অ্যাকচুয়ালি ভি ইকুয়ালস টু কেটি। ওখান থেকে আমরা দেখাতে পারি পরম শূন্য উষ্ণতার স্কেলে চলে গেলে এখানে করবে টি প্লাস 273 মানে ক্যাপিটাল টি, মানে পরম স্কেলে উষ্ণতার মান, আর ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতার মান স্মল টি। স্মল টি হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতার মান, আর ক্যাপিটাল টি হচ্ছে পরম স্কেলে উষ্ণতার মান, কেলভিন স্কেলে উষ্ণতার মান ক্যাপিটাল টি, তাই তো? সেটা করলে আমরা দেখাতে পারি ভি জিরো ইকুয়ালস টু কেটি। সেখান থেকে আমরা বলতে পারি ভি অন ইকুয়ালস টু কেটি অন। আর অন্য একটা স্টেটে যদি আমরা উষ্ণতার পরিবর্তন করি, চাপ স্থির রেখে, অবশ্যই প্রেসার ফিক্সড এখানে চার্লসি সূত্রে, প্রেসার এবং ভর বা নাম্বার অফ মোলস ফিক্সড, তাহলে চাপের যদি আমরা টি1 উষ্ণতায় ভি1 আয়তনে ছিল, সেখান থেকে আমরা কি করলাম, চাপ স্থির রেখে উষ্ণতার পরিবর্তন করে দিলাম টি2, করলে আয়তনের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ সেটা ভি2 হলো, তাহলে ভি2 ইকুয়ালস টু কেটি2 হবে। তাহলে আমরা বলতে পারি ভি1 বাই টি1 ইকুয়ালস টু ভি2 বাই টি2। ঠিক আছে? অল্টারনেটিভ ফর্ম, অর্থাৎ আমরা লিখতে পারি এইভাবে ভি1 বাই ভি2 ইকুয়ালস টু টি1 বাই টি2, চার্লসের সূত্রের অল্টারনেটিভ ফর্ম, তাই তো? আচ্ছা, এবার দুটো সূত্র যেটা পড়েছো তোমরা অলরেডি, তাও একটু বলে দিই ছোট্ট করে। দেখো, একটা যানবাহন, তার যে টায়ার, ঠিক আছে, টায়ারে তোমরা চাপটা স্থির রাখলে, এবার গরমের দিনে দেখতে পাবে এই যে চাপটা বৃদ্ধি পায় এবং অনেক সময় মাঝে মধ্যে টায়ারটা লিক করে যায়, ফেটে যায়। তার কারণটা কিন্তু শীতকালে সেটা হয় না, খুব কম হয়, কিন্তু গরমের দিনে বেশি হয়, কারণ দেখো উষ্ণতা বৃদ্ধি পেলে চাপটা বৃদ্ধি পাচ্ছে। এই যে চাপের সাথে উষ্ণতার যে সম্পর্ক, অর্থাৎ উষ্ণতার সাথে চাপের যে সম্পর্ক, সেটাই গেলুসাকের সূত্র নামে পরিচিত, অর্থাৎ গেলুসাকের চাপ উষ্ণতা সূত্র। অর্থাৎ স্থির আয়তন রেখে যদি আমরা নির্দিষ্ট ভরের গ্যাসের চাপটা দেখতে পাবো উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ কোনো গ্যাসের চাপ বলছি পি আর উষ্ণতা বলছি টি। এইবার এই যে গ্যাসের চাপটা উষ্ণতার সমানুপাতিক হবে যখন ভিটা ফিক্সড, ভি ফিক্সড, তাই তো? অর্থাৎ আয়তন স্থির রেখে যদি আমরা দেখি, আয়তনটাকে স্থির রাখি, তাহলে আমরা দেখতে পাবো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের যে চাপ, ঠিক আছে, তোমরা একটা যানবাহনের মধ্যে চাপটা ফিক্সড রাখলে, অর্থাৎ তার মধ্যে যে বাতাসের পরিমাণটা ফিক্সড রাখলে, এবার দেখবে গরমের দিনে এটা ফেটে যাওয়ার চান্স বেশি থাকে, কিন্তু শীতকালে এটা কম চান্স থাকে। কেন? কারণ গরমের দিনে উষ্ণতা বেশি, উষ্ণতা বৃদ্ধি পেলে চাপ বৃদ্ধি পায়, ফলে সেটা স্ফীত হয়ে ফেটে যেতে পারে। কিন্তু শীতকালে যেহেতু উষ্ণতা কম, সেই জন্য চাপ কম থাকে, নির্দিষ্ট পরিমাণ বাতাসেরই কিন্তু চাপ কম থাকবে, কারণ উষ্ণতার উপর যদি নির্দিষ্ট পরিমাণ বাতাস, আমি বললাম ফিক্সড ভলিউমের বাতাস থাকলো, এইবার উষ্ণতা বাড়ালে তার চাপ বৃদ্ধি পাবে, ফিক্সড ভলিউম উষ্ণতা কমালে তার চাপ কমবে। ঠিক আছে? বোঝা গেল? এটাই হচ্ছে গেলুসাকের চাপ উষ্ণতা সূত্র। আচ্ছা, অ্যাভোগাড্রো সূত্র তোমরা জানো, অ্যাভোগাড্রো যে অনুধারণা আনেন, তিনি একটা প্রকল্প করেছিলেন, সেটাকেই অ্যাকচুয়ালি এখন বর্তমানে সূত্র হিসেবে বলা হয়, কারণ তার কোনো ভুল নেই।
ঠিক আছে? একই চাপ উষ্ণতায় সম-আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, এটা তার হাইপোথিসিস ছিল। সেখান থেকেই তার সূত্রের বিবৃতিটা এইভাবেই লেখা হয়, স্থির উষ্ণতা এবং চাপে কোনো গ্যাসের আয়তন গ্যাসের অণুর সংখ্যার সমানুপাতিক, তাই তো? অর্থাৎ ভি সমানুপাতিক এন। এনটা হচ্ছে গ্যাসের অণুর সংখ্যা যখন টেম্পারেচার এবং প্রেসারটা ফিক্সড, ঠিক আছে? অর্থাৎ ভি ইকুয়ালস টু কে এন। এবার আমি বললাম স্থির উষ্ণতা এবং চাপে এনন পরিমাণ গ্যাসের আয়তন ভি1। এবার গ্যাসের অণুর সংখ্যার যদি পরিবর্তন করা হয়, N2 করা হয়, তাহলে আয়তন হবে V2। তাহলে আমরা বলতে পারি V1 equals to K N1, V2 equals to K N2। এখান থেকে আমরা বলতে পারি V1 by N1 equals to V2 by N2। অর্থাৎ আমরা বলতে পারবো V1 by V2 equals to N1 by N2, অ্যাভোগাড্রোর সূত্র থেকে। ঠিক আছে? তাহলে এইগুলো তোমরা পড়ো আজকের লেকচারে, এইগুলোই হলো। এরপরের দিন আমরা ঘনত্ব, আদর্শ গ্যাস সমীকরণ, সার্বজনীন গ্যাস ধ্রুবক, তাদের মাত্রা একক কিভাবে বের করব, তাদের মান কিভাবে নির্ণয় করব, বোল্টজম্যান ধ্রুবক, এইগুলো নিয়েই কথাবার্তা বলবো। তাহলে আজকের লেকচার এই পর্যন্ত। বেশিরভাগটাই তোমরা কিন্তু ক্লাস 10 লেভেলে পড়েছো। ক্লাস 11-এ একটু যেটা এক্সট্রা পড়লে সেটা কিন্তু কিছু এক্সট্রা গ্রাফ পড়লে, আর কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বলের পার্টটা এক্সট্রা ছিল তোমাদের কাছে। না হলে সবই কিন্তু ক্লাস 10 লেভেলে পড়েছো। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর চ্যানেলটির আমার ভিডিও এবং আমার পড়ানো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং বন্ধুদের মাঝেও ভিডিওটাকে শেয়ার করবে, যাতে তোমার সমসাময়িক বন্ধুরাও ভিডিওটা দেখতে পারে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার।